আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে পজিটিভ এন্ড নেগেটিভ ডেভেলপমেন্ট এসে লিখতে হয়। সেই সাথে আমরা শিখব এর স্ট্রাকচার কি, ব্রেইনস্টর্মিং করে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, ব্যান্ড 9 লেক্সিক্যাল রিসোর্সেস গুলো ইউজ করে আপনার প্রেজেন্ট লেভেলের এসে কি কিভাবে 9 লেভেলে উন্নীত করতে পারবেন। একটা নতুন বিষয় অ্যাড করব, ক্যামব্রিজের এক্সামিনাররা কিভাবে এসে লিখে এবং তাদের লেখা এসের একটা স্যাম্পল দেখব। সেখান থেকে আমাদের কি কি শেখার আছে, সেই রকমের স্ট্রাকচার ফলো করে আমরা কিভাবে একটা ব্যান্ড 9 এসে লিখব। সো আজকের ভিডিওটা একটু বেশি এক্সক্লুসিভ হতে যাচ্ছে। সো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ধৈর্য কম থাকে তাহলে প্লেব্যাক স্পিড একটু বাড়িয়ে দিয়ে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। রাইটিং এর যদি ঝামেলা থাকে, কোনো কনফিউশন থাকে, ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পরে আপনার আর কনফিউশন থাকবে না। আজকের কোয়েশ্চেনটি নেওয়া হয়েছে আইএলটিএস এর ক্যামব্রিজের আইএলটিএস বুক 10 টেস্ট 3 এন্ড টাস্ক 2। প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: কান্ট্রিজ আর বিকামিং মোর অ্যান্ড মোর সিমিলার বিকজ পিপল আর এবল টু বাই সেম প্রোডাক্টস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। দেশগুলো খুব সিমিলার হয়ে যাচ্ছে কারণ তারা একই রকম প্রোডাক্ট কিনতে পাচ্ছে। তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, একই রকম প্রোডাক্ট কেনার কারণে বিভিন্ন দেশ একই রকম হয়ে যাচ্ছে। ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? এই যে একটা ট্রেন্ড, এটা কি আপনার কাছে কি মনে হয়, পজিটিভ নাকি নেগেটিভ? এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সো চলুন শেষ করা যাক। সো প্রথমে আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলি। স্ট্রাকচারটা বরাবরের মতোই আমরা জানি যে ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশনে আমরা শুরুতেই প্যারাফ্রেজ করব স্টেটমেন্ট যেটা দেয়া আছে, এবং প্যারাফ্রেজ কিভাবে করতে হয় প্রিভিয়াস ভিডিওতে আলোচনা আছে, এবং প্যারাফ্রেজ কিভাবে করতে হয় এর উপর আলাদা একটা ভিডিও বানাবো, খুব শীঘ্রই এটি আপলোড হবে। সো ইংলিশম্যান চ্যানেলে একটু চোখ রাখুন। এরপরে প্যারাফ্রেজ করার পরে আমি যেটা করবো, আনসার দ্য কোয়েশ্চেন, মানে হচ্ছে আমার যেহেতু অপিনিয়ন চেয়েছে যে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, সো আমি একটা স্ট্রং পজিশন নিয়ে আমার অপিনিয়নটা দেব। সো এটা শুরু করবো কিভাবে, এভাবে: দিস ট্রেন্ড ইজ ইন মাই পজিশন। আমি বলতে পারতাম ইন মাই অপিনিয়ন দিস ট্রেন্ড ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট বিকজ ডট 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 ডট, এভাবে বলতে পারতাম। আর আমি একটু স্টাইল করে বলছি কি, দিস ট্রেন্ড ইজ ইন মাই অপিনিয়ন আ পজিটিভ ডেভেলপমেন্ট। ইজটাকে এক্সট্রা এনে আমি এখানে মাঝখানে দুটো কমা দিয়েছি এবং ইন মাই অপিনিয়নটাকে এখানে দিয়েছি। সো এটা ক্যামব্রিজেরই একটা স্টাইল। এই স্টাইলটা আমি ফলো করি হচ্ছে ক্যামব্রিজের বিভিন্ন বইয়ের মধ্যে প্যাসেজে এরকম দেয়া থাকে। হ্যাঁ, কোহেসিভ ডিভাইসগুলো এবং বিশেষ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজেসগুলো মাঝখানে দিয়ে দেয়। সো এই স্ট্রাকচারটা আপনি ফলো করতে পারেন, এটা খুবই চমৎকার লাগবে আর কি। হ্যাঁ, সো কিভাবে লিখবেন, প্যারাফ্রেজ করবেন, আনসার দ্য কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু টেক আ স্ট্রং পজিশন অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। ওকে, সো প্যারাফ্রেজের পরে আপনি শুরুটা করবেন এভাবে: দিস কমা ইজ কমা ইন মাই অপিনিয়ন কমা আ পজিটিভ ডেভেলপমেন্ট বিকজ, এবার রিজন 1 দিবেন অ্যান্ড রিজন 2 দিবেন। তার মানে আমি একটা হিন্টস দিলাম যে রিজন 1 লিখবো আমি হচ্ছে বিপি 1 এ, রিজন 2 লিখবো হচ্ছে বিপি 2 তে। সো আশা করি ইন্ট্রোডাকশনটা কিরকম হবে সেটা বুঝতে পেরেছেন। আর ইন্ট্রোডাকশন খুব ক্লিয়ারলি লিখতে হবে, কারণ ইন্ট্রোডাকশন পড়ার মাধ্যমে কেউ যেন বোঝে যে ইয়েস ইউ আর গোয়িং টু রাইট দিস এন্ড দ্যাট থিংস ইন ইউর আপকামিং বডি প্যারাগ্রাফ। হাবিজাবি লেখার কোনো কাহিনী নেই। অনেকে আমরা ছোটবেলায় মনে করতাম, যখন ইউনিভার্সিটি লাইফে কিংবা ইন্টারমিডিয়েট বা কলেজে পড়াশোনা করতাম, তখন মনে করতাম যে ইন্ট্রোডাকশন মানে কিছুই না, ইন্ট্রোডাকশন হাবিজাবি লিখে আমরা মেইন বডিতে আসল কথাগুলো লিখবো। কিন্তু আসলে এই আইডিয়াটা ভুল। ইন্ট্রোডাকশনেই মেইন কথাটা লিখবো, আর এই ইন্ট্রোডাকশনে যা লিখবেন সেটাকে ডিটেইল এক্সপ্লেইন করবেন হচ্ছে বডি প্যারাগ্রাফগুলোতে। সো আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের বডি প্যারাগ্রাফ 1 এন্ড 2 তে কিরকম স্ট্রাকচার হবে। সো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা টপিক সেন্টেন্স দেবো। এই টপিক সেন্টেন্সটা আমরা রিজন 1 দেবো এবং এটা অবভিয়াসলি একটা সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। যদি পসিবল না হয় ছোট্ট করে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা লিখবো, কোনো জটিল সেন্টেন্স আমরা দেখে লেখার দরকার নেই। অথবা মানে মিশ্র কোনো বাক্য লেখার প্রয়োজনে সহজ বাক্যটা লিখবো, যেটা একটা টাইটেল হিসেবে কাজ করবে আপনার আপকামিং বডিতে। এই বডিতে কি কি ইনফরমেশন থাকবে, এই প্যারাগ্রাফে কি কি ইনফরমেশন থাকবে, এর উপর একটা টাইটেল আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, সো এই টপিক সেন্টেন্স লিখবো, দেন আমরা ডিটেইল করবো এটাকে। ডিটেইল মানে কি, টপিকটাকে সাপোর্ট করে এইরকম কিছু ডিটেইলিং এক্সাম্পল বা ডিটেইলিং ইনফরমেশন আমরা দিব, ঠিক আছে?
ওকে, মনে করেন আপনি কোনো কিছু একটা দাবি করলেন, হ্যাঁ? দাবি কেন করলেন? কারণ কি? উদাহরণসহ এক্সাম্পল দিলেন। দাবিটা হচ্ছে ১ম এটা। মনে করেন আমি চাই এটা। কেন চাই? এইগুলো হচ্ছে আপনার ডিটেইল অথবা সাপোর্ট। যদি কোনো আর্গুমেন্টস থাকে, কোনো ভিউজ থাকে অথবা আইডিয়াস থাকে, বেশি, বেশি আইডিয়া থাকে, তাহলে একটা আইডিয়া লেখার পরে আরেকটা আইডিয়া লেখার শুরুতে আপনি এডিশনালি দিতে পারেন, মোreover ইন এডিশন অথবা ইন আদার ওয়ার্ডস দিতে পারেন। যেকোনো একটা আপনি ইউজ করবেন, হ্যাঁ? ২ আইডিয়ার মাঝখানে এটা আপনি ইউজ করবেন, হ্যাঁ? মানে আইডিয়া কোনো এড করার জন্য আপনি এটা ইউজ করবেন। কোনো এক্সাম্পল দেওয়ার জন্য আপনি ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, টু এক্সাম্পলিফাই এগুলো যেকোনো একটা ইউজ করতে পারেন। আপনি যেকোনো একটা ইউজ করবেন আপনার এসেতে। এরপরে আপনি ক্লোজিং সেন্টেন্স দিবেন হচ্ছে দেয়ারফর লিখে। দেয়ারফর কমা দিয়ে আপনি একটা ক্লোজিং সেন্টেন্স দিয়ে দিবেন। মানে হচ্ছে আপনি একটা রায় দিলেন। ইয়েস, এই বডি প্যারাগ্রাফে এই কথাটা বলা হয়েছে। সিম্পল। আর বডি প্যারাগ্রাফ 2 তে সিমিলারলি আপনি টপিক সেন্টেন্স লিখবেন। ফার্দারমোর লিখে আপনি বডি প্যারাগ্রাফ 2 টা শুরু করবেন। রিজন 2 কে এক্সপ্লেইন করবেন ডিটেইল এবং সাপোর্ট দিয়ে, হুম? এরপর এডিশনালি অথবা মোরওভার অথবা ইন এডিশন দিয়ে আপনি কোনো আইডিয়াকে এড করবেন, হ্যাঁ? এরপর আপনি ফর এক্সাম্পল অথবা টু এক্সাম্পলিফাই অথবা ফর ইনস্ট্যান্স যেকোনো একটা লিখবেন। ডাজ লিখে আপনি কমা দিবেন অবশ্যই। এটা লিখে আপনি ক্লোজিং স্টেটমেন্ট দিবেন। ক্লোজিং স্টেটমেন্ট মানে হচ্ছে আপনি এই বডি প্যারাগ্রাফ 2 তে কি, কি জিনিস লিখেছেন সেটারই একটা ছোট্ট করে একটা সেন্টেন্স। শেষ। এবার কনক্লুশনে আছি। কনক্লুশনে আমরা নতুন কোনো আইডিয়া কিংবা তথ্য আমরা এড করব না। ওভারঅল আমরা ইন্ট্রোডাকশন এবং মেইন বডি 1 এন্ড 2 তে যা, যা লিখেছি তারই একটা সামারি টাইপের কিছু একটা দেব কনক্লুশনে। সো এখানে আপনি শুরু করতে পারেন এরকমভাবে ফ্রম দি অ্যাবাভ ডিসকাশন অথবা টু সাম আপ দিয়ে আপনি বলবেন ইট ইজ ইনডিসপিউটেবল দ্যাট ডট 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 ডট। আপনি দেয়ারফর দিয়ে আরেকটা সেন্টেন্স দিতে পারেন অথবা না দিতে পারেন সেটা আপনার ইচ্ছা। যদি দেখেন ওয়ার্ড লিমিট বেশি হয়ে যায় তাহলে দেয়ারফর দেওয়ার দরকার নেই, নতুন কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, সো আমরা স্ট্রাকচার শিখে ফেললাম। আচ্ছা, আমরা এই ব্রেইন স্টর্মিং এ পরে আসবো। আগে আমরা দেখে নেব ক্যামব্রিজের এক্সামিনাররা কিভাবে এসে লেখে। তারা যদি একটা এসে লেখে তাদের ডেফিনিটলি তারা অনেক এক্সপার্ট। ৩০-৪০ বছর ওনারা শুধু খাতাই দেখে এবং এতটা এক্সপার্ট যে ওরা ইন্ট্রোডাকশন দেখে বুঝে ফেলে যে আসলে কতটা প্র্যাকটিক্যাল হয়েছে এই লেখাটা এবং কত বেঞ্চ পেতে পারে। সো এরকম এক্সপার্ট একজন এক্সামিনারের একটা এসে দেখবো আমরা এবং সেটাকে আমরা ইভালুয়েট করব এবং কি কি শিখলাম সেটা থেকে আমরা জিস্টগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তারা কিভাবে এসেটা লেখে সেটা একটু দেখি। ওকে, এটা আমরা নিয়েছি ক্যামব্রিজের ১০ নম্বর বইয়ের ৩ নম্বর টেস্টের টাস্ক 2 এর একদম শেষে আপনি বইয়ের শেষে দেখবেন এরকম কমেন্ট থাকে। সো এই এসেতে এক্সামিনাররা কোনো কমেন্ট দেননি। কমেন্ট না দিয়ে সরাসরি একটা স্যাম্পল এসে লিখে দিয়েছেন। তো যেহেতু একজন এক্সামিনার তিনি লিখেছেন, হ্যাঁ? আ ডেফিনিটলি এটা ব্যান্ড 9 এসেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? এইটা হচ্ছে ক্যামব্রিজের এক্সামিনার যারা আছেন তাদের লেখা একটা ব্যান্ড 9 এসে স্যাম্পল। সো আমরা একটু পড়ি, কোয়েশ্চেনটা পড়ি। আনসারটা পড়ি। Okay. It is said that countries are becoming similar to each other because of the global spread of same products. ওই যে যেটা বললাম এটা হচ্ছে প্যারাফ্রেজ করেছেন। সো প্যারাফ্রেজিং যেটা আমরা সচরাচর জানি আমরা স্ট্রাকচার ফলো করি এটা। সো প্যারাফ্রেজ করেছেন which are now available for purchase almost anywhere। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে প্যারাফ্রেজ। I strongly believe that this modern development এই যে টেন্ডেন্সিটা এই যে মডার্ন ডেভেলপমেন্টটা is a largely detrimental। detrimental কি তার মানে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট বলছেন আর কি ক্যামব্রিজের এই রাইটার। সো আমি মনে করি যে ক্যামব্রিজের এই রাইটার মনে করেন যে is a largely detrimental মানে খুবই ক্ষতিকর to culture and traditions worldwide। বিশ্বব্যাপী কালচার এবং যে প্রথাগত ঐতিহ্য রয়েছে সেগুলোর জন্য খুবই হুমকিস্বরূপ ক্ষতিকর। এই যে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ সিমিলার প্রোডাক্ট কিনবে, কোনো ভেরিয়েশন থাকবে না, ডাইভার্সিটি থাকবে না, এটা একটা ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট বয়ে আনতে পারে ফর দ্য কালচার অ্যান্ড ট্রেডিশনস ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, ফাইন। সো এটা প্যারাফ্রেজ করেছে এবং অপিনিয়ন দিয়েছে। তার মানে আমরা যেই স্টাইলে লিখি, আমরা যেই ওয়েতে যে স্ট্রাকচারটা ফলো করে লিখি, ক্যামব্রিজের এই রাইটারও সিমিলার স্ট্রাকচারটা ফলো করেছে। তার মানে আমরা যদি এই স্টাইলে লিখি আমরা ব্যান্ড 9 পাবো অথবা ভালো একটা স্কোর করব। মজার ব্যাপার হচ্ছে এইখানে তিনি কোনো রিজন দেন নাই। রাইট? তার মানে আমরা কিন্তু চাইলে রিজনটাকে ইন্ট্রোডাকশনে দিতেও পারি অথবা নাও দিতে পারি। যেহেতু উনি একটা ক্লেম করেছেন, দাবি করেছেন, সো উনি রিজনটা না দিয়ে রিজনগুলো সরাসরি এখানে বডি ৩ টা লিখেছেন। ৩ টাতে ৩ টা রিজন দিয়েছেন এবং ৩ টা দিয়ে ৩ টাকে এক্সপ্লেইন করেছেন। সো এইখানে তিনি রিজন 1, রিজন 2, রিজন 3 কে কম্বাইন করে একটা সেন্টেন্স লিখেননি। বাট চাইলেও লিখতে পারতেন। যেহেতু আপকামিং বডিগুলোতে লিখছেন না,
আই মিন উনি এক্সপ্লেন করছেন এজন্য উনি লেখেন নাই। আরেকটা ব্যাপার হচ্ছে উনার মনে যেহেতু আছে উনি ৩ টা বডি লিখবেন, তার ওয়ার্ড লিমিট অনেক বেশি হয়ে যাবে। তাই ইন্ট্রোডাকশনটাকে খুব বেশি বড় করেন নাই। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আপনি কতটুকু ইন্ট্রো লিখবেন, কতটুকু এক্সট্রো লিখবেন, আই মিন কনক্লুশন লিখবেন, আপনার এটা উম ধরে মানে বুঝতে হবে যে আপনি কয়টা বডি প্যারাগ্রাফ লিখবেন। বডি প্যারাগ্রাফ যদি আপনি বেশি লিখতে চান তাহলে ইন্ট্রো এবং এক্সট্রো খুব কম করে লিখতে হবে, ঠিক আছে? ফাইন। সো এবার আমরা মেইন বডি 1 পড়ি। মেইন বডি 1 এ আমরা দেখব যে উনি ওনার মতামতটাকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছেন। একটু পড়ি এবং আমরা শিখার কিছু আছে কিনা দেখি। A country's history, language and ethos are all inextricably bound up in its manufactured artifacts. খেয়াল করেন এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কোনো কমপ্লেক্স সেন্টেন্স না। বাট এখানে উনি হিস্ট্রি, কালচার, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইথোস মানে হচ্ছে যে নীতি নৈতিকতা, অ্যাটিটিউডস এই জাতীয় কিছু বুঝিয়েছেন। বাট এটা একটা ব্যান্ড 9 অ্যাডভান্স লেভেল অফ ভোকাবুলারি, হ্যাঁ? সো আন ইনএক্সট্রিকেবলি এটা একটা ব্যান্ড 9 ওয়ার্ড। ভাই আপনি যদি জানেন অবাক হবেন যে এত কঠিন শব্দের মিনিং কি এত সহজ? এর মানে হচ্ছে অবিচ্ছেদ্যভাবে, মানে হচ্ছে ইনসেপারেটলি, মানে কোনো কিছু সেপারেট করা যাবে না, ইনসেপারেবলি। হ্যাঁ, সো এটা হচ্ছে অবিচ্ছেদ্যভাবে, হ্যাঁ, পার্ট অ্যান্ড পার্সেল যেটাকে আমরা মিন করি। তার মানে সহজভাবে উনি বোঝাতে চেয়েছেন যে একটা দেশের হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ এবং ইথোস, যেটা বললাম যে অ্যাটিটিউডস, এগুলো সব আহ, আলাদা করা যাবে না। আর এগুলাই বাউন্ড আপ ইন ইটস ম্যানুফ্যাকচার্ড আর্টিফ্যাক্টস, আর এইগুলোই স্ট্রংলি কানেক্টেড। হ্যাঁ, সো এখন একটা দেশের হিস্ট্রি, কালচার, ল্যাঙ্গুয়েজ, ইথোস এই সবগুলাই অবিচ্ছিন্নভাবে, হ্যাঁ, আপনার এই যে ম্যানুফ্যাকচার যে আর্টিফ্যাক্টস গুলো উৎপাদিত পণ্যের সাথে ইন্টারকানেক্টেড, বাউন্ড আপ মানে কানেক্টেড। তো এই কথাটা উনি সিম্পলি বুঝিয়েছেন, এখানে হিস্ট্রি কালচারের ইম্পর্টেন্সটা বুঝিয়েছেন। আচ্ছা ফাইন। ইফ দ্য রিলেন্টলেস অ্যাডভান্স অফ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, এই যে রিলেন্টলেস মানে হচ্ছে একদম বেপরোয়া যে অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ, অফ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস ইনটু এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড কন্টিনিউস। তার মানে এই যে মানে অপ্রতিরোধ্য বা বেপরোয়া যে এক্সপ্যানশন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিশ্বের কোনায় কোনায় যদি পৌঁছে যায়, তাহলে এটা যদি চলতে থাকে, দিস ব্ল্যান্ড প্যাকেজেস মাইট ওয়ান ডে কমপ্লিটলি আউট দ্য ট্র্যাডিশনাল অবজেক্টস অফ আ নেশন। এখানে দেখেন নতুন নতুন ওয়ার্ড আছে আমাদের জন্য। ব্ল্যান্ড প্যাকেজেস। সো ব্ল্যান্ড প্যাকেজেস মানে হচ্ছে এই যে একদম ঢালাওভাবে একটা পণ্য সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া। ব্ল্যান্ড মানে হচ্ছে স্বাদহীন, হ্যাঁ, নিরামিষ টাইপের কিছু একটা ব্ল্যান্ড প্যাকেজেস, হ্যাঁ, বৈচিত্র্যহীন এই টাইপের কিছু একটা, হ্যাঁ। মাইট ওয়ান ডে কমপ্লিটলি আউস্ট। আউস্ট মানে হচ্ছে বহিষ্কার করা, বের করে দেওয়া, নিরুৎসাহিত করা, এরকম। দ্য ট্র্যাডিশনাল অবজেক্টস অফ এ নেশন। একটা জাতির যত ট্র্যাডিশনাল অবজেক্ট আছে সেগুলো ইন্টারন্যাশনাল এই প্রোডাক্টগুলোর বেপরোয়া গতির কারণে, এক্সপেনশনের কারণে লোকাল যে প্রোডাক্টগুলো কমপ্লিটলি আউস্ট হয়ে যেতে পারে। আচ্ছা ফাইন। হুইচ উড বি আ লস অফ রিচনেস। রিচনেস মানে হচ্ছে সমৃদ্ধি, এই সমৃদ্ধিটার ক্ষতি হতে পারে, লস হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। অ্যান্ড ডাইভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, যে বিশ্বে যে বৈচিত্র্য সেটা হারিয়ে যেতে পারে। ভালো কথা বলছে, সোয়াবের কথা বলছে, গুড। গুড। অ্যাজ ওয়েল এজ দ্য স্যাড ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া অফ দ্য কি ম্যানিফেস্টেশন অফ প্লেস ক্যারেক্টার, একটা আহ, স্থানের, একটা লোকেশনের যে ম্যানিফেস্টেশনস আছে, প্রোডাক্টের উৎপাদনের যে ব্যাপার স্যাপার আছে, সেগুলো ডিসঅ্যাপিয়ার হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, what would a Japanese tea ceremony be without its specially crafted teapot? আচ্ছা ফাইন। ধরেন এই জাপানে আপনার টি সেরিমনি হয়, চা খায় ওরা হচ্ছে স্পেশালি ক্রাফট করা একটা চায়ের কাপে। তো এটা যদি ধর ইন্টারন্যাশনালি ব্র্যান্ডের কোনো চায়ের কাপে ওরা চা খাওয়া শুরু করে জাপানের, তাহলে জাপানের যে কালচারটা এটা হারিয়ে গেল। ওর ফিজিয়ান খাওয়া রিচুয়াল, যে খাওয়া রিচুয়াল হয়তো লোকাল কোনো ট্রেডিশন হতে পারে যেটা আমরা জানি না। উইদাউট ইটস bowl made from certain type of tree bark. আচ্ছা ফাইন। সো এটা একটা মনে হয় ফিজি একটা দেশের নাম, হ্যাঁ, কাভার রিচুয়াল একটা হয়তো কালচারের নাম বা কিছু একটা নাম, যেটা বুঝতে পারতেছি না। কারণ কি, যে রাইটার তিনি হয়তো ওই ট্রেডিশন বা কালচার সম্পর্কে খুব ভালো জানে, তাই। So, আমরা যখন লিখবো, আমরা যেই কালচার সম্পর্কে জানি, আমরা যেই ব্যাপারটা সম্পর্কে জানি, সেটা আমরা তুলে ধরবো, নো ম্যাটার দ্য এক্সামিনার নোজ ইট অর নট। ক্লিয়ার? ধরেন এই যে ফিজিয়ান কাভার রিচুয়াল সম্পর্কে আমরা জানি না, তারপর যে জাপানিজ টি সেরিমনি সম্পর্কে আমরা জানি না, এগুলো কি জানা আমাদের প্রয়োজন?
কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের ট্র্যাডিশন অথবা আমাদের আশেপাশের যে ট্র্যাডিশন, নেইবারিং ট্র্যাডিশন থেকে যেটা জানি, যতটুকু ইনফরমেশন জানি সেটাই কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এটা এরকম না যে জাপানিজ টি সেরিমনি লিখতে হবে অথবা ফিজিয়ান খাবার রিচুয়ালই লিখতে হবে। ক্লিয়ার? তো এই রিচুয়ালটা এরকম মিন করছে যে ফর সার্টেন টাইপ অফ ট্রি বার্ক, একটা গাছের বাকল দিয়ে কিছু একটা বানায় ওরা খায় আর কি। যাই হোক, তো এটা আমি ওই ট্র্যাডিশন সম্পর্কে জানিও না, বুঝিও না, জানার দরকারও নেই, বোঝার প্রয়োজন নেই। আইএলটিএস ব্যান্ড 9 পাওয়ার জন্য এগুলোর প্রয়োজন নেই। বাট এতটুকু বুঝলাম যে এখানে আমরা চাইলে আমাদের নিজস্ব অথবা সারাউন্ডিং থেকে এক্সাম্পল দিতে পারবো। ফাইন, তাহলে আমার বিপি ওয়ান এখানে শেষ। আমার বলতে এক্সামিনার বিপি ওয়ান শেষ। উনি এখানে কালচার, হেরিটেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজটাকে বোঝানো হয়েছে। লোকাল ট্রেডিশন সম্পর্কে যে একটা থ্রেট আসবে সেটা বুঝিয়েছেন। ফাইন, নেক্সট বিপি টুতে উনি কি লিখেছেন? লেট আস নট ফরগেট ইদার দ্য ট্রেডিশনাল প্রোডাক্ট কি, whether these be medicines, cosmetics, toys, clothes, utensils or food provide, এই দেখেন এই যে প্রোডাক্টস দিয়ে কমা দিয়েছে আর এই পর্যন্ত কমা, তাহলে এক কমা থেকে আরেক কমা পর্যন্ত এই পুরোটাই কিন্তু এই প্রোডাক্টসকে এক্সপ্লেন করেছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং মনে রাখতে হবে। সো whether these be medicines, এই যে প্রোডাক্টটা সেটা হতে পারে মেডিসিন, কসমেটিক্স, টয়েস, ক্লোথস, ইউটেনসিলস, তৈজসপত্র বা বাসনকোসন বা ফুড, যেটাই হোক না কেন, প্রোভাইড এমপ্লয়মেন্ট ফর লোকাল পিপল। তার মানে উনি এখানে বলা হচ্ছে কালচার হেরিটেজ, তাহলে আমি এখানে ধরলাম যে কালচার, এটা টপিক সেন্টেন্স হচ্ছে কালচার অ্যান্ড হেরিটেজ, আর কালচার অ্যান্ড হেরিটেজ এরকম কিছু একটা, আর এটার মেইন টপিক হচ্ছে, টপিক সেন্টেন্স হচ্ছে এমপ্লয়মেন্ট। আচ্ছা, এমপ্লয়মেন্ট মানে কি? ধরেন আমাদের দেশে যে কুটির শিল্প আছে এটা যদি তৈরি হয় তাহলে লোকাল যে মানুষগুলো আছে তাদের এমপ্লয়মেন্টের সুযোগ হয়, রাইট? বাট ইন্টারন্যাশনালি মেড যদি ম্যানুফ্যাকচার প্রোডাক্ট আমাদের দেশে ইম্পোর্ট করা হয় তাহলে কি হলো, ওই অন্য দেশের কালচারটা আমাদের দেশে ঢুকে গেলো, প্রোডাক্ট আমাদের দেশে ঢুকে গেলো এবং দেশীয় কুটির শিল্প বিনাশ ঘটলো, এবং বাংলাদেশে এটাই হয়েছে। আচ্ছা ফাইন, তাহলে কি হলো? এমপ্লয়মেন্ট ফর দ্য লোকাল পিপল, এই যে লোকালি মেড যে ট্রেডিশনাল প্রোডাক্টসগুলো আছে সেগুলো লোকাল পিপলের জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে। Okay, the spread of multinational products can often bring in its wake of loss of jobs. আচ্ছা ফাইন, কি হতে পারে এই যে মাল্টিন্যাশনাল প্রোডাক্টগুলো যদি আনে তাহলে কি হতে পারে, এই যে লোকাল জবসগুলো লস হয়ে যেতে পারে। As people turn to buying the new brand, যেহেতু মানুষ নতুন ব্র্যান্ড কেনা শুরু করে, perhaps taking it more glamorous, এটা আরো মোর গ্ল্যামারাস মনে হয়, কারণ একটা ধরেন আহ, বাঁশের বা বেতের তৈরি মোড়ার চেয়ে, হ্যাঁ, একটা দামি লাক্সারি কি বলবো, সোফা বা ফার্নিচার অনেক বেশি গ্ল্যামারাস মনে হবে আপনার কাছে। সো এটাই মানুষ কিনবে আর কি। দেন দে ওয়ান দে আর ইউজ টু, যেটা সে দীর্ঘদিন যাবত ইউজ করতো। দিস ইভেনচুয়ালি পুটস ওল্ড স্কুল ক্রাফটস পিপল আউট অফ ওয়ার্ক। এই ওল্ড স্কুল মানে কিন্তু পুরাতন স্কুল না, এই স্কুল দিয়ে মেথড বোঝাচ্ছে, ট্রেডিশনাল যে ওয়ে বোঝাচ্ছে সেটা, হ্যাঁ। যে তাহলে চিরায়ত বা প্রথাগত যে ক্রাফট পিপল গুলো আছে, কুটির শিল্পগুলো আছে, সেগুলো আউট অফ ওয়ার্ক হয়ে যাবে, তারা এমপ্লয়মেন্ট হারায় ফেলবে। তার মানে এখানে এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেছে, মানে তিনটা রিজন নিয়ে বলছে। রিজন ওয়ান হচ্ছে কালচারাল থ্রেট আসবে, আর হচ্ছে এমপ্লয়মেন্টটা নষ্ট হয়ে যাবে। ফাইন, বিপি টু গেল। এবার আমরা দেখবো বিপি থ্রিতে উনি কি লিখেছেন। বিপি থ্রিতে লিখেছেন ফাইনালি, ফাইন, এই যে ওয়ান টু থ্রি তিনটা রিজন দিচ্ছে, 3 নম্বর রিজন হচ্ছে ট্যুরিজম নাম্বারস মে অলসো বি অ্যাফেক্টেড। এখানে লিখেছেন ট্যুরিজম নিয়ে। তার মানে উনি খুব চমৎকারভাবে, হ্যাঁ, আহ, আলাদা আলাদা প্যারাগ্রাফে আলাদা আলাদা ইনফরমেশন দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আচ্ছা, ফাইনালি ট্যুরিজম নাম্বারস মে অলসো বি অ্যাফেক্টেড অ্যাজ ট্রাভেলার্স বিকাম, এটা কিন্তু চমৎকার একটা ওয়ার্ড দেখেন, ডিসইলিউশনস, মানে হচ্ছে স্বপ্নভঙ্গ বা মোহভঙ্গ, নির্ঝর স্বপ্নভঙ্গ একটা আছে, কিন্তু স্বপ্নভঙ্গ বা মোহর যে ভঙ্গ সেটা ভেঙে যায় আর কি, মায়াটা কমে যায়। ট্যুরিজম নাম্বারস মে অলসো বি অ্যাফেক্টেড, তাহলে ট্যুরিজমের যে শিল্প নাম্বার এটা কমে যেতে পারে বা এফেক্টেড হতে পারে। অ্যাজ ট্রাভেলার্স বিকাম ডিসইলিউশনস, ট্রাভেলাররা কি হতে পারে, মোহ নষ্ট হয়ে যেতে পারে, তাদের আগ্রহ কমে যেতে পারে। উইথ ফাইন্ডিং এভরি প্লেস জাস্ট দ্য সেম, তো পৃথিবীর সব প্লেস একই পাওয়ার কারণে ট্রাভেলাররা তাদের আগ্রহ হারিয়ে ফেলতে পারে। অ্যাজ দ্য ওয়ান মানে হচ্ছে পৃথিবীর যেখানেই যাই না কেন সব জায়গায় একই রকম প্রোডাক্ট, সব একই রকম প্রোডাক্ট, একই রকম খাবার, একই রকম কি, মানে বোরিং একটা ব্যাপার-স্যাপার। তাহলে আমি বাংলাদেশে বইসে ইতালিয়ান জিনিস খাবার-টাবার পাচ্ছি, থাইল্যান্ডের জিনিসপাতি আমি এক্সপ্লোর করতে পারতেছি। তাইলে আমি কেন থাইল্যান্ড যাব? তাহলে এই যে ইতালি এবং থাইল্যান্ডের যে ট্যুরিজমটা সেটা হ্যাম্পার হলো। তাহলে কিন্তু সমস্যা হচ্ছে, রাইট? এটাই বোঝাতে চেয়েছে।
to see the same products in shops the world over is boring, যেটা একটু আগে বললাম, and does not impel visitors to open. Impel মানে হচ্ছে আপনার compel, বাধ্য করা বা instigate করা, inspire করা, হ্যাঁ, to open their wallets. এই হাত খোলা মানে হচ্ছে খরচ করা, টাকা খরচ করা। তাহলে ওপেন দেয়ার ওয়ালেটস, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশনস, ফ্রেজাল ওয়ার্ড। এটা মিনিং হচ্ছে খরচ করা, টু স্টার্ট এক্সপ্যান্ড, আই মিন স্পেন্ডিং, হ্যাঁ। সো স্পেন্ডিং বা খরচ করাটাকে খুব চমৎকারভাবে লিখেছে। স্পেন্ড মানি না লিখে ওপেন দেয়ার ওয়ালেটস লিখেছে। ইন দ্য সেম ওয়ে দ্যাট ট্রিঙ্কেটস, আচ্ছা ফাইন, অর সুভিনির্স ইউনিক টু দ্য পার্টিকুলার এরিয়া ডু। সো এখানে মানে যদি সে এই ট্রিঙ্কেট মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অর্নামেন্টস বা কিছু জিনিস, ছোট ছোট জিনিসপাতি, আর সুভেনিয়ার্স মানে হচ্ছে গিফট বা উপহার সামগ্রী, হ্যাঁ, ইউনিক টু দ্য পার্টিকুলার এরিয়া। যাই হোক, উনি এখানে ট্যুরিজম নিয়ে বলেছেন, এমপ্লয়মেন্ট নিয়ে বলেছেন বিপি টুতে, আর কালচার অ্যান্ড হেরিটেজ নিয়ে বলেছেন বিপি ওয়ানে। এবার ফাইনালি কনক্লুশন। আমরা সাধারণত কনক্লুশন লেখার সময় বলি যে ইন কনক্লুশন ইট ইজ ইনডিসপিউটেবল দ্যাট, এগুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, কোনো সমস্যা নাই, বা চাইলে লিখতে পারি। তার মানে এখান থেকে একটা মেসেজ পেলাম যে যত্রতত্র আমরা চাইলেই আম, বা প্রয়োজনে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে বা কম প্রয়োজনে আমরা লেক্সিক্যাল কি বলে এটাকে কোহেসিভ ডিভাইস ইউজ করব না, তাই না? সো এটা একটা মেসেজ আমাদের জন্য। সাম, কিছু মানুষ মে আর্গিউ উইথ দ্যাট, এইখানে এসে উনি একটু কাউন্টার দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো আর্গিউ করতে পারে যে পিপল আর এনটাইটেলড টু হ্যাভ অ্যাক্সেস দ্য সেম প্রোডাক্টস, বাট আই সে দ্যাট, কিছু মানুষ এগ্রি করতে পারে অথবা ডিসএগ্রি করতে পারে। আমি মনে করি কি, আই সে দ্যাট লোকাল অবজেক্টস সুইট লোকাল কন্ডিশনস বেস্ট। লোকাল প্রোডাক্ট লোকাল মানুষের জন্য খুব ভালো সুইটেবল হয়। অ্যান্ড দ্যাট ফেসলেস ইউনিফর্মিটি, এই যে মুখোশহীন বা একদম নির্লজ্জ ইউনিফর্মিটি, এই যে সারা বিশ্বে যে একই রকম প্রোডাক্ট হবে ওয়ার্ল্ড ওয়াইড, ইজ অ্যান আনওয়েলকাম, এটা খুব একটা ওয়েলকামই না, রাইট? অ্যান্ড ড্রেয়ারি প্রসপেক্ট, ড্রেয়ারি মানে হচ্ছে নেগেটিভ, বৈরি, ড্রেয়ারি মানে হচ্ছে বৈরি, হ্যাঁ, যেমন ড্রেয়ারি ওয়েদার, ড্রেয়ারি প্রসপেক্ট। সো ড্রেয়ারি মানে হচ্ছে বৈরি। সো এখান থেকে আমরা কি কি জিনিস শিখলাম একটু বুঝি, হ্যাঁ। সো এখানে আমরা 1 নম্বর শিখলাম হচ্ছে আমরা চাইলে বডি প্যারাগ্রাফ 3টা দিতে পারি, আর কোহেসিভ ডিভাইস চাইলে কমাই দিতে পারি। বাট আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সঙ্গতি বা কোহেরেন্স আপনাকে মেনটেন করতে হবে। বাট চাইলে ডিভাইসগুলো ইউজ কমাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা জিনিস শিখলাম হচ্ছে বডি প্যারাগ্রাফ শুধু যে 2টা দিতে হবে তা না, আমরা বডি 3টাও দিতে পারি। এই ক্ষেত্রে আমরা যেটা করব, ইন্ট্রোডাকশনে আমরা ওয়ার্ড লিমিট একটু কমিয়ে দেবো, কনক্লুশনে কমিয়ে দেবো, ঠিক আছে? ওকে ফাইন। সো এইভাবে করে আমরা লিখবো। আর লেক্সিক্যাল রিসোর্সগুলো একটু এনরিচড হতে হবে, চেনা জানাশোনা এরিয়া থেকে আমি এক্সাম্পল দিতে পারবো। আর সেই সাথে আমি যা লিখবো খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা এসেটাকে প্রেজেন্ট করব। ফাইন। সো এই হচ্ছে আমার এক্সামিনার যিনি আছেন তার লেখা একটা এসেকে আমরা ইভালুয়েট করলাম এবং সেখান থেকে জিস্টগুলো আমরা শিখে নিলাম। ওকে ফাইন। এইবার আমি এই এক্সামিনার তো বিপক্ষে লিখেছে, রাইট? এই যে গ্লোবালি ইউনিফর্ম মানে একই রকম প্রোডাক্ট পাওয়ার যেই নেগেটিভ অ্যাসপেক্টসগুলো লিখেছেন, বাট আমি কি করব, এটাকে পজিটিভ লিখব। এখন কি আমি মার্ক পাবো না? অবশ্যই মার্ক পাবো যদি আমি স্ট্রাকচারালি লিখি, প্যারাফ্রেজ করতে পারি, সুন্দরভাবে আমি প্যারাগ্রাফগুলো সাজিয়ে লিখতে পারি। বিপি ওয়ান, বিপি টু, যদি প্রয়োজন হয় বিপি থ্রি আমরা সুন্দরভাবে লিখতে পারি, ইন্ট্রো থেকে এক্সট্রো সবগুলো ঠিকঠাক লিখতে পারি, অপিনিয়নটা দিয়ে বোঝাইতে পারি, এবং আমি আমার রিডারকে যদি কনভিন্স করতে পারি ইয়েস, ইউনিফাইড যে প্রোডাক্টসগুলো যদি সারা বিশ্বে একই রকম সব জায়গায় পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি ভালো, কী কী কারণে ভালো যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে ডেফিনেটলি ওয়াই শুডন্ট আই গেট ব্যান্ড 8 or 9, অবশ্যই পাবো। সো ইট ডাজ নট অ্যাকচুয়ালি ডিপেন্ড অন ইউর পজিশন, আপনি কোন পজিশনে থাকছেন, আপনি এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন সেটার উপর মার্ক ভ্যারি করছে না। মার্ক অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হাউ ইউ প্রেজেন্ট ইউর লজিক্স অর আর্গুমেন্টস, হাউ ইউ রাইট, কিভাবে আপনি লিখছেন, আপনার লেখার মানের উপর, ঠিক আছে? ফাইন। তাহলে এবার আমরা কি করব, আমরা ব্রেন স্টর্মিং করব। আমরা ব্রেন স্টর্মিং এ যাচ্ছি। বিপি ওয়ানে যেহেতু আমি এখন এই যে গ্লোবালি একই রকম প্রোডাক্ট পাওয়া যায় এটার পক্ষে যাচ্ছি, সো বিপি ওয়ানে আমি লিখবো যে একটা আইডিয়া, আর বিপি টুতে আরেকটা আইডিয়া। এটাকে আমরা খুব সুন্দর করে এক্সপ্লেন করব, কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করে হোক না করে হোক, বাট কোহেরেন্স মেনটেন করব। হ্যাঁ, সেই সাথে খুব চমৎকারভাবে ব্যান্ড নাইন লেক্সিক্যাল রিসোর্সগুলো ইউজ করে এটাকে একটা চমৎকার
প্রেজেন্টেবল একটা এসে তৈরি করব। ক্লিয়ার? সো প্রথমে আমরা লিখব যে ইকোনমিক গ্রোথ। কিভাবে একটা দেশে ডিফারেন্ট কান্ট্রি বা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আসলে এটা ইকোনমির জন্য খুব ভালো দিক হয়, সেটা আমরা প্রমাণ করব। আর আরেকটা আইডিয়া হচ্ছে প্রমোট কালচারাল এক্সচেঞ্জ। এক দেশের কালচার আরেক দেশে চলে যাচ্ছে, রাইট? যেমন চপস্টিক দিয়ে খাওয়ার যে অভ্যাসটা, সেটা যদি বাংলাদেশে চলে আসে, যে কালচারাল এক্সচেঞ্জ, হ্যাঁ? তারপর হচ্ছে ধরেন, হ্যাঁ, থাই স্যুপ আমরা খাচ্ছি, ইন্ডিয়ান কুইজিন খাচ্ছি, এরপরে হচ্ছে ধরেন কি ইতালিয়ান পিজ্জা খাচ্ছি। এই যে কালচারাল ডাইভার্সিটি, ফুড হোক, ক্লোথস হোক, ইলেকট্রনিক গ্যাজেটস হোক, এই যে কালচারাল যে এক্সচেঞ্জটা, এটা কি প্রমোট করে। আচ্ছা ফাইন, তাহলে বিপি 1 আমরা কি জিনিস লিখবো? এক নম্বর হচ্ছে ইকোনমিক গ্রোথটা কিভাবে সেটা। ইন্টারন্যাশনাল কোম্পানিজ গুলো এখানে কম্পিটিশন করে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে। কিছু এক্সাম্পল লিখবো, ম্যাকডোনাল্ডস লিখবো, তারা যদি ওয়ার্ল্ড ওয়াইড ব্রাঞ্চ খোলে সেটা হবে। তারপর হচ্ছে নাইকি, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপল অ্যান্ড স্যামসাং, এই এক্সাম্পলগুলো আমরা দেবো। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বাড়বে। এখন ইন্টারন্যাশনাল কম্পিটিশন বাড়লে এনহ্যান্স গ্লোবাল কম্পিটিশন, তাহলে গ্লোবাল কম্পিটিশন আর ইন্টারন্যাশনাল কম্পিটিশন কিন্তু সিমিলার, বাট আমরা প্যারাফ্রেজ করে দুইবার লিখবো। তারপর হচ্ছে এনকারেজেস লোকাল বিজনেস। এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলো দেশে আসলে লোকাল বিজনেস কিভাবে প্রমোট হয়? অবশ্যই বাংলাদেশের কথাই খেয়াল করেন, ইন্টারন্যাশনালি এসি বিক্রি যারা করে, ধরেন এসি অথবা ফ্রিজ, হ্যাঁ, যেমন স্যামসাং আছে, আপনার হায়ার আছে, হিটাচি আছে, সনি আছে, অনেক ধরনের এসি বা টিভিএসি ফ্রিজ কোম্পানি। বাট বাংলাদেশে এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশে ওয়ালটন যে বিজনেসটা করছে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল টেকনোলজিটাকে প্রমোট করার কারণেই কিন্তু এই লোকাল যে ব্র্যান্ড সেটা গড়ে উঠেছে কম্পিটিটিভ অ্যাটিটিউডের কারণে। সো আমি এক্সাম্পলটা এখানে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার বিবি 2 তে আমরা লিখবো যে প্রমোটস কালচারাল এক্সচেঞ্জ। কালচারাল এক্সচেঞ্জকে প্রমোট করে। আচ্ছা ফাইন, কিভাবে? কারণ এই যে আইডিয়াটা, এটা ব্রডেন্স পিপলস আন্ডারস্ট্যান্ডিং, মানুষের আন্ডারস্ট্যান্ডিংকে ব্রডেন করে। একটা দেশের প্রোডাক্ট এরকম, তাহলে আমাদের দেশের প্রোডাক্টটা এরকম হচ্ছে না, এখন আরো ডেভেলপ করি, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। হ্যাঁ, আমরা জানি যে জাপানিজ প্রোডাক্টগুলো ভালো হয়, হ্যাঁ, জার্মান প্রোডাক্টগুলো আরো ভালো হয়। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিং হয় ডিফারেন্ট কালচার সম্পর্কে, ডিফারেন্ট প্রোডাক্ট সম্পর্কে, এটা কিন্তু ব্রডেন হয়, মানে হচ্ছে বৃদ্ধি পায়। জাপানিজ সুশি অথবা ইটালিয়ান পিৎজা যে আমরা খাই, এটা আমরা এক্সাম্পল দেবো আর কি। তারপর হচ্ছে ফস্টার্স ওপেন মাইন্ডনেস। ওপেন মাইন্ড মানে সংকীর্ণতা থেকে বের হয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল ব্যাপারটাকে এমব্রেস করছি, হ্যাঁ, আলিঙ্গন করছি। রিডিউস কালচারাল ব্যারিয়ার্স, এই যে কালচারাল যে সীমাবদ্ধতা আছে, সংকীর্ণতা আছে, সেটা আমরাকে রিডিউস করে দিচ্ছি। সো এগুলো হচ্ছে ব্রেন স্টর্মিং করলাম। তার মানে ক্যামব্রিজ কর্তৃপক্ষের যে, ক্যামব্রিজের যে রাইটার আছেন, তিনি লিখলেন হচ্ছে নেগেটিভ দিকগুলো ফোকাস করে, আর আমি লিখবো পজিটিভ দিকগুলো ফোকাস করে। দেখি আমরা আমাদের লেখাটাকে কতটুকু লেভেলে নিয়ে যেতে পারি। ওকে, আমরা ব্রেন স্টর্মিং শেষ করলাম। এ পর্যায়ে আমরা করবো হচ্ছে ব্যান্ড 9 লেক্সিক্যাল রিসোর্স কি কি হতে পারে এবং এগুলো ইউজ করে কিভাবে আমাদের বর্তমান লেভেলটাকে নেক্সট লেভেলে উন্নীত করতে পারি। সো বিপি 1 ইকোনমিক গ্রোথের জন্য আমরা এই ভোকাবুলারিগুলো ইউজ করব। যেমন ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, আন্তর্জাতিক মানে হচ্ছে আন্তর কি ইন্টারকানেক্টেড মানে কি? আন্তঃসম্পর্কীয় যে বিশ্ব, হ্যাঁ, একে অপরের সাথে কানেক্ট করতে পারি, এক ক্লিকে বিশ্বের সব জায়গায় খোঁজখবর নিতে পারি। সো এটা হচ্ছে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড। অ্যালাইক মানে হচ্ছে সিমিলার, তো আমরা সিমিলার শব্দটা বারবার ইউজ করব না, মাঝে মাঝে অ্যালাইক ইউজ করব। কনজিউমার চয়েস, হ্যাঁ, ভোক্তার যে চয়েসগুলো আছে। স্টিমুলেটস মানে প্রমোট করা, তো কিছু সময় স্টিমুলেট লিখবো, কিছু সময় প্রমোট লিখবো। ইকোনমিক গ্রোথ লিখবো। তারপর হচ্ছে এক্সপ্যান্ড, যেটা হচ্ছে আপনার ব্রড করা, স্প্রেড করা, হ্যাঁ, ছড়িয়ে যাওয়া। ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, হ্যাঁ, বিনিয়োগের যে সুবিধাগুলো, লোকাল কমিউনিটিস, স্থানীয় যে সম্প্রদায় বা সোসাইটি আছে। বুস্ট ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামোগত, ধরেন বিদেশি কোনো ব্র্যান্ডের শোরুম যদি বাংলাদেশে উদ্বোধন হয়, তাহলে অবশ্যই সেই রকম ইনফ্রাস্ট্রাকচার করেই কিন্তু ওরা করবে। তো এখান থেকে কিন্তু লোকাল ব্র্যান্ডগুলো শিখতে পারে যে একটা ব্র্যান্ডকে দাঁড়াতে হলে কি ওয়েতে ডেকোরেট করতে হয়। তাহলে ইনফ্রাস্ট্রাকচারাল যে বুস্ট আপ সেটা হয়। তারপর হচ্ছে হায়ার কোয়ালিটি প্রোডাক্টস হয়। বিদেশ থেকে দেখে শিখতে হবে যে ইয়েস, এরকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদেরও বানাইতে হবে। কম্পিটিটিভ প্রাইসেস, হ্যাঁ, ধরেন বাংলাদেশে 2টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আসলো, একটা স্যামসাং একটা অ্যাপল, কোন কোম্পানি কত কমে ভালো প্রোডাক্টটা জনগণকে দিবে সেটা নিয়ে একটা কম্পিটিশন হয়। তারপর হচ্ছে ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো হচ্ছে কাটিং এজ টেকনোলজি, এটা একটা নতুন একটা ওয়ার্ড হতে পারে আপনাদের, বাট কাটিং এজ টেকনোলজি মানে হচ্ছে সর্বশেষ যেই প্রযুক্তি সেটা। অ্যাফোর্ডেবল, হ্যাঁ, যেটা অ্যাফোর্ডেবল রেটস মানে হচ্ছে আমি কিনতে পারবো এরকম, হ্যাঁ, গরিব মানুষরা বা হাতের নাগালের যে খরচটা, হ্যাঁ, সেটা। অ্যাভেইলেবিলিটি অফ সিমিলার প্রোডাক্টস, সিমিলার প্রোডাক্টের যে প্রাপ্যতা, সব জায়গায় পাওয়া যায়।
ইকোনমিক প্রসপারিটি ও ইকোনমিক গ্রোথ আর প্রসপারিটি সিমিলার। লিভিং কন্ডিশনস মানে হচ্ছে মানুষের জীবনযাত্রার মান। ইনক্রিজিং ইউনিফর্মিটি, যে ইউনিফর্মিটি আর হচ্ছে সিমিলার প্রোডাক্টস সিমিলার একদম সেম। গ্লোবাল অ্যাভেলেবিলিটি, সারা বিশ্বে পাওয়া যাচ্ছে। অ্যাভেলেবল অফ সিমিলার প্রোডাক্টস আর গ্লোবাল ইউনিফর্মিটি, ইনক্রিজিং ইউনিফর্মিটি, গ্লোবাল অ্যাভেলেবিলিটি, সিমিলার মিনিং। আচ্ছা ফাইন। তাহলে এইভাবে আপনি যদি প্যারাফ্রেজিং ওয়েতে আপনি ব্যান্ড 9 লেক্সিক্যাল রিসোর্সগুলো ইউজ করেন, আপনি কিন্তু ভালো মার্ক পাবেন, ভালো একটা স্কোর করতে পারবেন রাইটিং। আর রাইটিংয়ে যদি কারো 7+ চলে আসে, তার ওভারঅল স্কোর 8 হবেই হবে। ধরে রাখেন আপনি 7.5 যদি কেউ পায়, তার ওভারঅল স্কোর 8 হবেই। কারণ রাইটিংয়ে সবাই ধরা খায় বেশি। কারণ রাইটিংয়ের কিন্তু ভালোর কোনো শেষ নাই। ভালোর কোনো শেষ নেই। যতই ভালো করবেন তার চেয়েও ভালো আছে। ক্লিয়ার? আচ্ছা। এবার বিপি2 তে কালচারাল এক্সচেঞ্জ। তাহলে কি হবে? প্রমোটস, যেটা এখানে একবার লিখেছিলাম স্টিমুলেটস, এখানে একবার লিখবো প্রমোটস। কালচারাল এক্সচেঞ্জ, ব্রডেন্স, মানুষের চিন্তাভাবনাকে ব্রড করে, বড় করে। ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে পিপল, যেটাকে আমরা বলি মানুষ সাধারণ। গেইন ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে ভেতরে ইনফরমেশন জানা। গ্লোবাল পপুলারিটি, আপনার বৈশ্বিক যেই জনপ্রিয়তা। কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস, লোকাল প্রথা, বিধিনিষেধ ইত্যাদি। এক্সপোজার, এক্সপোজার মানে হচ্ছে এই যে প্রকাশটা, প্র্যাকটিসটা সেটা। ফস্টার্স, ফস্টার্স আর প্রমোটস সিমিলার মিনিং দেয়, হ্যাঁ। লালন করা। ওপেন মাইন্ডনেস, আপনার উদারতা যেটা। অ্যাপ্রিসিয়েশন প্রশংসা, কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্য। এমব্রেস আলিঙ্গন করা। গ্লোবাল কানেকশনস, তার মানে হচ্ছে এই যে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড যেটা আমরা বললাম, হ্যাঁ। ইন্টারন্যাশনালি মানে গ্লোবাল, বৈশ্বিক যেই সংযুক্ততা একে অপরের সাথে। কালচারাল ব্যারিয়ার্স, হ্যাঁ, সাংস্কৃতিক যে ব্যারিয়ারগুলো আছে, বাধা বিপত্তি, এগুলো। মিসআন্ডারস্ট্যান্ডিংস, ভুল বোঝাবুঝি। ওয়াইড স্প্রেড অ্যাভেইলেবিলিটি মানে হচ্ছে সারা বিশ্বে পাওয়া যায় এরকম। এই যে গ্লোবাল অ্যাভেলেবিলিটি যেটা পড়েছিলাম, সেটাই আমরা ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি লিখবো। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল গুডস, আন্তর্জাতিক প্রোডাক্টস যেটা, বা গ্লোবাল প্রোডাক্টস বলতে পারি। কালচারাল অ্যাপ্রিসিয়েশন, সাংস্কৃতিক প্রশংসা, বা কি বলবো এটাকে, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসাই তো, হ্যাঁ। গ্লোবাল ইউনিটি, ইউনিফর্মিটি, গ্লোবাল ইউনিফর্মিটি আর গ্লোবাল ইউনিটি সিমিলার মিনিং। তারপর অথবা বৈশ্বিক যে একাত্মতা সেটা হতে পারে। ড্রাইভস ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথকে ড্রাইভ করে, এনহ্যান্স করে, ডেভেলপ করে। এনহ্যান্স কালচারাল অ্যাওয়ারনেস, কালচারাল যে সচেতনতা সেটা বৃদ্ধি করে। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারকানেক্টেড অ্যান্ড হারমোনিয়াস ওয়ার্ল্ড। তাহলে গ্লোবাল ইউনিটি যে কথা, হারমোনিয়াস ওয়ার্ল্ড একই কথা। তাহলে হারমোনি, ইউনিটি, এই ব্যাপারগুলো সিমিলার। আর আমরা বারবার লিখতে হবে দেখে একটা ওয়ার্ডকে রিপিট করিনি। উই হ্যাভ টু অ্যাভয়েড রিপিটেশন অফ সিমিলার ওয়ার্ডস। ক্লিয়ার? যেটা আমি বারবার বলি যে আইএলস মানে হচ্ছে প্যারাফ্রেজ, আইএলস মানে হচ্ছে ভোকাবুলারি। সো আমরা ব্যান্ড 9 লেক্সিক্যাল রিসোর্সগুলো শিখে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্যান্ড 9 এসে স্যাম্পল আমরা লিখব। ওকে, সো লেটস রাইট আ ব্যান্ড 9 এসে। ওকে, সো প্রথমেই আমাদের কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। কান্ট্রিজ আর বিকামিং মোর অ্যান্ড মোর সিমিলার বিকজ পিপল আর able to buy same products and anywhere in the world. আচ্ছা ফাইন। তাইলে কোয়েশ্চেনটা আমরা বুঝে গেলাম। এবার এটাকে আমরা কি করব? প্যারাফ্রেজ করব। ক্লিয়ার? সো ইন টুডেজ ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, এখানে একটু কমা দিলাম কারণ এই কথাটা একটু এক্সট্রা লিখেছি। আপনি চাইলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটু হালকা একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এই যে বর্তমান যুগটা, এটা হচ্ছে ইন্টারকানেক্টিভিটির ওয়ার্ল্ড, ইন্টারকানেক্টিভিটির যুগ। সো এই বর্তমান আন্তঃসংযোগের যে যুগটা বা বিশ্বে, people can easily access and purchase the same products no matter where they live. যে মানুষ কি করতে পারে, ইজিলি যে কোনো জায়গায় অ্যাক্সেস নিতে পারে এবং পারচেস করতে পারে সেম প্রোডাক্টস। বাংলাদেশে বসে অথবা ইন্ডিয়ায় বসে অ্যামাজনের প্রোডাক্টস কিন্তু সে কিনতে পারছে অ্যামাজন থেকে। নো ম্যাটার ওয়্যার দে লিভ, ব্যাপার না সে কোথায় থাকে। মেকিং কান্ট্রিজ মোর অ্যালাইক, কান্ট্রিগুলোকে একই করে ফেলা ব্যাপারটা। ইন টার্মস অফ কনজিউমার চয়েস, যে কনজিউমার চয়েসের ক্ষেত্রে সারা বিশ্বের সবগুলো কান্ট্রি একই হয়ে যাচ্ছে। কারণ কি, এই বর্তমান ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডের মধ্যে মানুষ যে কোনো জায়গায় বসে অ্যাক্সেস করতে পারছে, বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারছে। এই কথাটা এখানে লিখেছি। এই ব্যাপারটাই আমরা প্যারাফ্রেজ করে এখানে লিখেছি। সো আমরা প্যারাফ্রেজ ডান। এরপর আমাকে কি করতে হবে? অপিনিয়ন দিতে হবে। সো প্রথমে প্যারাফ্রেজ ডান, এরপর হচ্ছে অপিনিয়ন। তো অপিনিয়নটা আমরা কি দেব? দিস ট্রেন্ড, কমা দিব, ইজ দেব, যেটা আমরা স্ট্রাকচারে পড়েছি, মনে আছে কিনা একটু খেয়াল করেন, নয়তো আরেকবার দেখে আসেন। দিস ট্রেন্ড ইজ ইন মাই অপিনিয়ন, আবার কমা, a positive development because it fosters economic growth and promotes cultural exchange on global scale. সো ওই যে
আমাদের ক্যামব্রিজের যে রাইটার আছেন তিনি কিন্তু এই বিকজ দেননি, ইন্ট্রোডাকশনে কারণটা দেননি। কেন? ওনার মনে মনে আছে যে উনি 3টা প্যারাগ্রাফ লিখবে কারণ ওয়ার্ড লিমিট বাড়বে। বাট আমি জানি যে আমার ওয়ার্ড লিমিট কম আছে, আমি মাত্র 2টা বডি লিখবো, 2টা রিজন দেবো, এটাকে ভালোভাবে প্রেজেন্ট করবো, এক্সপ্লেন করবো। বাট আপনি চাইলে, আপনি অ্যাজ আ রাইটার আপনি চাইলে 3টা এসে 3টা প্যারাগ্রাফ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি 3টা এসে লেখেন বা 3টা প্যারাগ্রাফ লিখেন, 3টা কারণ দেন, তাহলে আপনি এতটুকু লিখবেন না, লেখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? অথবা আপনি জাস্ট লিখতে পারেন ডেভেলপমেন্ট ফর ভ্যারিয়াস রিজনস, এতটুকু লিখতে পারেন। বাট আমি যেহেতু 2টা এসে লিখেছি, আমি যেহেতু 2টা বডি প্যারাগ্রাফ লিখবো মনে মনে আছে, সো এই জন্য আমি একটু ওয়ার্ড লিমিট বাড়ানোর জন্য এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা পাপের কিছু না, দোষের কিছু না, বরং এটা আরো ক্লারিফাই করে দিলাম। ইয়েস, আই এম গোয়িং টু রাইট দিস ইন মাই বিপি ওয়ান অ্যান্ড দিস ইন মাই বিপি টু। ওকে, তো আমি বিপি ওয়ানে লিখবো ইকোনমিক গ্রোথ, আর বিপি টুতে লিখবো হচ্ছে কালচারাল এক্সচেঞ্জকে কিভাবে প্রমোট করে গ্লোবাল স্কেলে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন ডান। এবার আমরা যাব হচ্ছে মেইন বডি ওয়ানে। সো মেইন বডি ওয়ানটা একটু খুবই বড় ফন্টে লিখেছি, একটু দেখেন, খেয়াল করেন। সো আমরা শুরু করবো হচ্ছে এইভাবে, একটা টপিক সেন্টেন্স লিখবো। সো টপিক সেন্টেন্স হচ্ছে এই যে গ্রিন কালার যেটা, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। আর পার্পল কালারটা হচ্ছে আপনার কি কালার এটা, পার্পল কালারই তো, হ্যাঁ, পার্পল কালারটা হচ্ছে আপনার সাপোর্টিং ডিটেলস। সো আমরা এখানে ইকোনমিক গ্রোথটাকে লিখছি, ওয়ান অফ দ্য মেইন রিজনস দিস ট্রেন্ড ইজ বেনিফিশিয়াল। এই যে এই ট্রেন্ডটা যে বেনিফিশিয়াল, এর একটা কারণ হচ্ছে ইজ দ্যাট ইট স্টিমুলেটস ইকোনমিক গ্রোথ। এটা ইকোনমিক গ্রোথকে স্টিমুলেট করে। এখন আপনি মনে করেন যে এই সেন্টেন্সটা একটু কঠিন হয়ে গেল, সহজ করে দিই। হ্যাঁ, অবশ্যই সহজ করে দিতে পারেন। কি, এই দিস ট্রেন্ডকে আপনি এক্সপ্লেন করবেন কিভাবে? আপনি লিখবেন যে বাইং সিমিলার গুডস ওয়ার্ল্ড ওয়াইড ইজ বেনিফিশিয়াল বিকজ ইট স্টিমুলেটস ইকোনমিক গ্রোথ। এটা হতে পারে, বাট আমি আরো সিম্পলি লিখলাম, as international companies expand, অন্তত কোম্পানিগুলো এক্সপ্যান্ড করে and enter new markets, নতুন নতুন মার্কেটে ওরা কি করে, প্রবেশ করে, they create new jobs। অবশ্যই বাংলাদেশে যদি ম্যাকডোনাল্ডস অথবা নাইকি তাদের শোরুম আসে, হ্যাঁ, বাংলাদেশ থেকেই তো ওরা কর্মী নেবে নাকি বিদেশ থেকে নিয়ে আসবে? আনলে তো ওদের প্রচুর খরচ হবে। ওরা লোকাল মানুষকে কিন্তু এমপ্লয় করে। তার মানে কি হচ্ছে, এখানে লোকাল মানুষের কিন্তু এমপ্লয়মেন্টের একটা সুযোগ আছে। তাহলে লোকাল যে কমিউনিটি আছে তাদের জন্য একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসে এবং জব অপরচুনিটি আছে। ইনভেস্টমেন্ট অপরচুনিটি কি? যেমন ধরেন আপনি কেএফসির যে ব্র্যান্ড ফ্র্যাঞ্চাইজি, বাংলাদেশের ট্রান্সকম কি বেভারেজ কোম্পানি কেএফসির ফ্র্যাঞ্চাইজি কিনেছে। তো কেএফসির যে ফ্র্যাঞ্চাইজি কিনেছে, এই ট্রান্সকম বেভারেজ কোম্পানি কিন্তু কেএফসিকে কয়েকশো কোটি টাকা বা মানে বড় হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট কিন্তু ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছে। এই যে ইনভেস্ট করার কারণে, এখন ইনভেস্ট করার কারণে তো তার অবশ্যই লাভ হচ্ছে। বাংলাদেশে যত কেএফসির যত ব্র্যান্ড আছে সবগুলো ট্রান্সকমের নামে যাচ্ছে এবং সেখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু ট্রান্সকম কোম্পানি বানাচ্ছে, তাই না? তাহলে এই যে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেটা কিন্তু আছে এবং জব অপরচুনিটিস। বাংলাদেশের কেএফসির যত ব্র্যান্ড, যত শোরুম আছে, বা কি বলবো, শোরুম বলবো এটাকে, না, যত ব্রাঞ্চ আছে সবগুলোতে কিন্তু লোকাল মানুষরাই কাজ করে, আমাদের দেশিরা কাজ করে। সো এখানে কিন্তু লোকাল পিপলদের একটা জব অপরচুনিটিস বাড়ছে, রাইট? ফর ইনস্ট্যান্স, এবার আমরা একটা এক্সাম্পল দিব। ওয়েন গ্লোবাল ব্র্যান্ডস লাইক ম্যাকডোনাল্ডস, সো ম্যাকডোনাল্ডস এর জায়গায় আপনি দিতে পারেন কেএফসি, ইউনিমার্ট, যে কোনো কিছু আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি ম্যাকডোনাল্ডসকে দিলাম। হ্যাঁ, অর নাইকি, এটা কিন্তু নিকে না বা নাইক না, নাইকি। নাইকি হচ্ছে আপনার ওই যে স্পোর্টস আইটেম বিক্রি করে, হ্যাঁ। নাইকি ওপেন নিউ স্টোরস, যদি নতুন কোনো দোকান বা শোরুম খোলে ইন ডিফারেন্ট কান্ট্রিজ, দে এমপ্লয় লোকাল ওয়ার্কার্স অ্যান্ড বুস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আপনি ম্যাকডোনাল্ডসের একটা যদি শোরুম বাংলাদেশে উদ্বোধন হতো, তাহলে ম্যাকডোনাল্ডের যেই স্ট্রাকচারে ওরা বিল্ডিং গুলো বানায় ওরকম বানায় কিন্তু তারা করতো। তাহলে এখানে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার সুযোগ আছে, তাই না? তাহলে এই ব্যাপারটা কি করে, সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউটিং টু ইকোনমি, যেটা ইকোনমিকে সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউট করে। ব্যাপারটা ইন্টারেস্টিং। এবার এখানে একটা এক্সাম্পল দেবো, আমি আরেকটা এক্সাম্পল দেবো। তার মানে একটা আইডিয়া আরেকটা আইডিয়া যদি অ্যাড করতে চাই এডিশনালি দিতে পারি। আপনি চাইলে নাও দিতে পারেন, যেহেতু এক্সামিনার রাইটার দেয়নি। উনি দেয়নি কেন? যেহেতু একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের খুব সুন্দর কোহেরেন্স আছে, সঙ্গতি আছে। আমাদেরও আছে, বাট আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি। এডিশনালি, ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফোর্সেস বিজনেসেস টু অফার হায়ার কোয়ালিটি প্রোডাক্টস। ইয়েস, ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন আছে, ধরেন বাংলাদেশে স্যামসাং এবং অ্যাপল, এদের মধ্যে কম্পিটিশন সবসময় থাকে। কেউ যদি নোট বের করে, কেউ বের করে আইফোন প্রো, প্রো 15 ম্যাক্স, এরকম কিছু না। তাহলে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো বের করার জন্য ওর কম্পিটিশন লেগে থাকে।
এবং কে কার চেয়ে কম দামে ভালো প্রোডাক্টটা দিবে এরকম একটা কম্পিটিশন থাকে, তাই না? আচ্ছা, এবং এটা কি করে এনকারেজ লোকাল বিজনেসেস টু গ্রো, এই যে কম্পিটিশনটা তাদের কম্পিটিশনটা লোকাল বিজনেসকে গ্রো করতে সাহায্য করে। ফর এক্সাম্পল কিরকম, global access to electronics from brands like Samsung or Apple has raised living standards. এই যে গ্লোবাল যে অ্যাক্সেসটা আছে, ধরেন বাংলাদেশে বসে থেকে আপনি বাংলাদেশ থেকে কিনতে পারতেছেন, অ্যাপলের প্রোডাক্ট কিনতে পারতেছেন, স্যামসাং কিনতে পারতেছেন। তাহলে এটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কিরকম, একজন আইফোন যার আছে ভাবটা অন্যরকম, তাই না? মানে তার যে লিভিং স্ট্যান্ডার্ড সেটাকে কিন্তু সে ইমপ্রুভ করতে পারতেছে, তাই না? ভালো ভালো প্রোডাক্টের সে স্বাদ নিতে পারতেছে। অ্যাজ পিপল ওয়ার্ল্ড ওয়াইড বেনিফিট ফ্রম কাটিং এজ টেকনোলজি, বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ কাটিং এজ টেকনোলজিটাকে অ্যাফোর্ড করতে পারতেছে, তাই না? লোকাল ব্র্যান্ডস অলসো জয়েন দ্য কম্পিটিশন টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ প্রোডাক্টস, লোকাল ব্র্যান্ডগুলো এই সুযোগে কি করে, এই কম্পিটিশনে জয়েন করে এবং তাদের প্রোডাক্টের সার্ভিস কি করতে পারে, কমাইতে পারে, রাইট? আচ্ছা, সরি, প্রোডাক্ট সার্ভিস কমায় না, সার্ভিস বাড়াইতে পারে এবং প্রোডাক্টের কোয়ালিটি বাড়াইতে পারে। দেয়ারফর, সুতরাং দ্য গ্লোবাল অ্যাভেইলেবিলিটি, এইখান থেকে একটু আপনি চাইলে নাও দিতে পারেন, বাট আমি একটা ক্লোজিং স্টেটমেন্ট দিলাম। দেয়ারফর দ্য গ্লোবাল অ্যাভেইলেবিলিটি অফ সিমিলার প্রোডাক্টস, সিমিলার প্রোডাক্টে যে গ্লোবালি যে পাওয়া যাচ্ছে, এটা কন্ট্রিবিউট করে কিসে, ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড এনহ্যান্সেস লিভিং কন্ডিশনস, ইকোনমিক প্রসপারিটি এবং লিভিং কন্ডিশনসকে কি করে, বৃদ্ধি করে, ফর মেনি মানে অনেক মানুষের জন্য। ফাইন, তাহলে আমরা বিপি ওয়ানে আমরা লিখলাম কি, ইকোনমিক গ্রোথটাকে কিভাবে কি ডেভেলপ করে। এবার আমরা যাবো হচ্ছে বিপি টু তে। বিপি টু তে আমরা ফার্দার মোড দিয়ে শুরু করতে পারি। দিস ট্রেন্ড, এবার আমরা লিখবো যে কালচারাল এক্সচেঞ্জ, যেটা আমরা ব্রেইন স্টর্মিং সময় বের করেছিলাম, রাইট? সো এখানে আমরা লিখবো দিস ট্রেন্ড প্রমোটস কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড ব্রডেন্স পিপলস আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট ট্র্যাডিশনস। এটা কি করে প্রমোট করে, কালচারাল এক্সচেঞ্জ, এক কালচার থেকে আরেক কালচারের যেই এক্সচেঞ্জ, বিনিময়, সেটাকে প্রমোট করে, ডেভেলপ করে, আর মানুষের আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ায়, ব্রডেন্স করে, অফ ডিফারেন্ট ট্রেডিশন সম্পর্কে। When individuals from one country purchase products from another, অন্য কান্ট্রির প্রোডাক্ট যখন আরেকজন মানুষ কিনে, আরেকটা কান্ট্রির মানুষ কিনে, they often gain insight into the culture behind those items. এই যে আইটেমের পেছনে তাদের যে কালচারাল যে ইনসাইটটা আছে সেটা তারা এক্সপ্লোর করার চেষ্টা করে, জানার চেষ্টা করে। ফর এক্সাম্পল, যেমন দ্য গ্লোবাল পপুলারিটি অফ জাপানিজ সুশি, এই যে জাপানের যে সুশি এবং ইতালিয়ান পিৎজা, এগুলো যখন মানুষ কিনে খায়, হ্যাঁ, এগুলো সম্পর্কে তারা জানে যে জাপানে এরকম তারপরে ইতালিতে এরকম পিৎজা হয়, জাপানে এরকম সুশি হয়। তাহলে এই যে কালচারাল যে আন্ডারস্ট্যান্ডিং এটা হয়, হ্যাজ ইন্ট্রোডিউসড মেনি, এটা মানুষ, অনেক মানুষকে ইন্ট্রোডিউস করেছে, মানে জানিয়েছে যে টু টু দ্য কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস অফ দোজ কান্ট্রিজ, ওই কান্ট্রির কাস্টমস এবং ট্রেডিশনকে। এভাবে যদি আপনি লিখতে পারেন, আপনার মানে এসেটা অসাধারণ হবে। এডিশনালি আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন কোহেসিভ ডিভাইস, কারণ আমি সঙ্গতি রেখেই আমি আমার এসেটা লিখছি। দিস এক্সপোজার, এই যে ব্যাপারটা, টু ফরেন প্রোডাক্টস, এই যে ফরেন প্রোডাক্টসের উপর মানুষের যে অ্যাটিটিউডটা, এক্সপোজারটা, ভাবভঙ্গিটা, ফস্টার্স ওপেন মাইন্ডনেস, এটা মানুষের উদার মন মানসিকতাটাকে ফস্টার মানে হচ্ছে রিফ্লেক্ট করে বা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর কালচারাল ডাইভার্সিটি, এবং কালচারাল যে বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রশংসা করে। ক্লিয়ার? ওকে, এবার আরেকটু ব্যাখ্যা করছি। ইন আদার ওয়ার্ডস, এইটুকু চাইলে আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আরেকটু ব্যাখ্যা করছি আর কি। ইন আদার ওয়ার্ডস, অ্যাজ পিপল বিকাম ফ্যামিলিয়ার উইথ প্রোডাক্টস ফ্রম ডিফারেন্ট কালচার থেকে যখন মানুষ ডিফারেন্ট প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে, দে আর মোর লাইকলি টু এমব্রেস গ্লোবাল কানেকশনস, তারা অবশ্যই গ্লোবাল কানেকশনকে আলিঙ্গন করে। এটা আপনি লিখতে পারেন। which helps reduce cultural barriers, যেটা কালচারাল ব্যারিয়ারকে রিডিউস করতে হেল্প করে, অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্যারিয়ার এবং মিসআন্ডারস্ট্যান্ডিং দুইটাই রিমুভ করতে। দাস, এবার আমরা ক্লোজিং স্টেটমেন্ট দেবো। দাস কি, দ্য ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অফ ইন্টারন্যাশনাল গুডস, এই যে বিশ্বব্যাপী যে ইন্টারন্যাশনাল প্রোডাক্টের যে ছড়াছড়ি পাওয়া যায়, এনকারেজেস গ্রেটার কালচারাল অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড গ্লোবাল ইউনিটি, এটাকে গ্লোবালি যে ইউনিটি এবং কালচারাল যে অ্যাপ্রিসিয়েশন সেটাকে কি করে, এনকারেজ করে। সো এটা হচ্ছে আমার বিপি টু। তাহলে বিপি টুতে আমি একটা বিষয় লিখলাম আর বিপি ওয়ানে একটা বিষয় লিখলাম। তাহলে আমি আমার কিন্তু লেক্সিক্যাল টাস্ক রেসপন্স ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কি লেক্সিক্যাল রিসোর্স ঠিক আছে, কোহেরেন্স এন্ড কোহেশন ঠিক আছে, গ্রামারের কোনো ভুল নেই, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ঠিক আছে। তাহলে এখানে আমি কেন 7.5 প্লাস পাবো না?
ইনশাল্লাহ অবশ্যই পাবো, রাইট? এবার আমরা কনক্লুশন লিখবো। কনক্লুশনে খেয়াল করেন, ইন কনক্লুশন শব্দটা আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কারণ লাস্ট প্যারাগ্রাফ যেটা ছোট থাকে সেটা কনক্লুশনই থাকে। সো অতিরিক্ত ওয়ার্ড বাড়িয়ে লাভ নেই। চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। It will not affect your band. The increasing uniformity between countries, এই যে increasing uniformity, এই যে একই রকম প্রোডাক্ট বিশ্বের সব জায়গায় পাওয়া যাওয়া, এটা হচ্ছে ইউনিফর্মিটি। তো আমি দেখেন একটা ওয়ার্ডকে ডিফারেন্ট ভাবে আমি কিন্তু প্যারাফ্রেজ করছি, একই ওয়ার্ড বারবার লিখছি না। এটা কিন্তু ক্যামব্রিজের যে রাইটার লিখেছেন তিনিও কিন্তু লিখেননি, রাইট? Between countries due to the global availability of similar products in a is a positive development, একটা পজিটিভ সাইড, পজিটিভ অ্যাসপেক্ট। It drives economic growth and enhances cultural awareness. আমি আবারও এই কথাটা ঘুরিয়ে লিখে দিলাম, helping to create more interconnected and harmonious world. চমৎকারভাবে আমি ইন্ট্রোডাকশনটাকে ইন আ নিউ এডিশন অফ প্যারাফ্রেজ আমি লিখে দিলাম। ক্লিয়ার? সো এভাবে যদি আপনি এই স্ট্রাকচার ফলো করে আপনি যদি লিখতে পারেন, আপনার এসেটা হবে ব্যান্ড 9 এর মতো, এবং আপনি আপনার এসেকে দিন দিন উন্নীত করতে পারবেন, রাইট? সো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, জানার থাকে, আপনি কমেন্টে জানাবেন। ক্লাসটি কেমন ছিল সেটা সম্পর্কে একটু ফিডব্যাক দিবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। নেক্সট আপডেট খুব দ্রুতই আসছে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।